সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে গাজা যুদ্ধে এ পর্যন্ত কতজন ইসরায়েলি সেনা পঙ্গু হলো। প্রিয় দর্শক, আপনারা জানেন কোনো ধরনের অর্জন ছাড়াই পার হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে 9 মাস। উল্টো এ সময়ের মধ্যে তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সেনাদের রক্ষণাবেক্ষণের সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি ইসরায়েলের চ্যানেল 7 জানিয়েছে, গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত 8,663 জন আহত সহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা ছাড়িয়েছে 70,000। এবারে জানাবো হিজবুলার হামলায় আয়রন ডোমেও শেষ রক্ষা হবে না ইসরায়েলের। ইসরায়েলের সামরিক বহরের সবচেয়ে বড় নাম আয়রন ডোম। বিগত কয়েক বছরে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গর্ব করে আসছে দেশটি। তবে এবার ইসরায়েলের গর্বের আয়রন ডোম নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্রই। জানাবো মধ্য গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের চোরাগুপ্তা হামলায় 2 ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও 3 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার তারা হতাহত হয় বলে শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে। জানিয়ে দেব ফিলিস্তিনকে শুক্রবার সকালে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণা রুশ তার সংবাদ মাধ্যম প্রচার করেছে। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের থানায় আগুন, পর্যটককে টেনে নিয়ে হত্যা। ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় 36 বছর বয়সী এক পর্যটককে পুলিশ স্টেশন থেকে টেনে নিয়ে হত্যা এবং দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজা যুদ্ধে কতজন ইসরায়েলি সেনা পঙ্গু? কোনো ধরনের অর্জন ছাড়াই পার হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের 9 মাস। উল্টো এ সময়ের মধ্যে তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সেনাদের রক্ষণাবেক্ষণের সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সাম্প্রতিক ইসরায়েলের চ্যানেল 7 জানিয়েছে, গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 8,663 জন আহত সহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা ছাড়িয়েছে 70,000। চ্যানেলটি আরও জানায়, পঙ্গু সদস্যদের মধ্যে শতকরা 35% সেনা 7 অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা 21% সেনা শারীরিকভাবে মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন। ইসরায়েল সরকার যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ আরও প্রায় 20,000 নতুন আহত সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মাসে 1,000-এরও বেশি নতুন করে আহত পুরুষ এবং নারী সেনা সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আহতদের মধ্যে শতকরা 95% পুরুষ, তাদের মধ্যে শতকরা 70% রিজার্ভ সেনা। ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে আহতদের মধ্যে শতকরা প্রায় 40% সেনা, যারা 2024 সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবেন। তারা উদ্বেগ, উৎকণ্ঠা এবং বিষণ্ণতা, আঘাত পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানবিক সমস্যার সম্মুখীন হতে পারে। ফিলিস্তিনের গাজায় লাগাতার ইসরায়েলি অপরাধের জবাবে গেল বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজা উপত্যকা থেকে আল-আকসা তোফা নামে অভিযান শুরু করে। অভিযানের সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে 1,200 জনেরও বেশি মানুষকে হত্যা করে হামাস। একই সঙ্গে আরও 200 জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা। এই পরাজয়ের গ্লানি মেটাতে যুক্তরাষ্ট্র সহ কিছু পশ্চিমা দেশের সমর্থন ও সহায়তা নিয়ে নিরীহ গাজাবাসীর উপর নির্মমভাবে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। দেশটির হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে 37,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও 86,000। হিজবুলার হামলায় আয়রন ডোমেও শেষ রক্ষা হবে না ইসরায়েলের। ইসরায়েলের সামরিক বহরের সবচেয়ে বড় নাম আয়রন ডোম। বিগত কয়েক বছরে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গর্ব করে আসছে দেশটি। আর ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি নিরাপত্তাকে অনেকটা নিজেদের দেশের সার্বভৌমত্বের চোখেই দেখে মার্কিনিরা। তবে এবার ইসরায়েলের গর্বের আয়রন ডোম নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্রই। খবর CNN-এর। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পাল্টা জবাবে ফিলিস্তিনের নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির কথা শোনা গেলেও এখনও কোনো অগ্রগতি নেই। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ছে চরম বেগে। এদিকে গাজায় হামলার বিরুদ্ধে ইসরায়েলকে হুমকি দিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহকে সামাল দিতে সম্ভাব্য উপায় খুঁজছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ প্রতিরোধ করতে আয়রন ডোমকে ঝুঁকিপূর্ণ বলেছে যুক্তরাষ্ট্র। অন্তত 3 মার্কিন কর্মকর্তা CNN-এর কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।
ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছে, হিজবুল্লাহর সম্ভাব্য আক্রমণ থেকে বাঁচতে দক্ষিণ গাজা থেকে উত্তর ইসরায়েলের সম্পদ স্থানান্তরের পরিকল্পনা করছে তার দেশ। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, হিজবুল্লাহ যদি বড় পরিসরে নির্ভুল আক্রমণ পরিচালনা করে তাহলে তা প্রতিরোধ করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আয়রন ডোম। হিজবুল্লাহ ইরানের সাহায্য নিয়ে নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র মজুত করে আসছে, জানিয়ে অস্বস্তিতে ইসরায়েল। চলতি মাসের শুরুতে উত্তর ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ড্রোন আক্রমণ এবং কয়েকটি আয়রন ডোম ব্যাটারি ক্ষতিগ্রস্ত করার ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ। এরপর থেকে ইসরায়েলের গর্বের আয়রন ডোম নিয়ে উদ্বেগ প্রকাশ হতে থাকে। ইসরায়েলি বাহিনীর অনুমান, হিজবুল্লাহর কাছে 1.5 লাখেরও বেশি রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে রয়েছে নির্ভুলভাবে নিশানায় আঘাত করতে সক্ষম হাজার হাজার অস্ত্র। এছাড়া কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের মতে, হিজবুল্লাহর স্থল বাহিনীর আকার হামাসের চেয়েও বড়, যাদের আনুমানিক 40 থেকে 50,000 যোদ্ধা রয়েছে। তবে গত বুধবার সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ দাবি করেন, তাদের প্রশিক্ষিত সশস্ত্র যোদ্ধার সংখ্যা ধারণার চেয়ে অনেক বেশি। হামাসের চোরাগোপ্তা হামলা, 5 ইসরায়েলি সৈন্য হতাহত। মধ্য গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের চোরাগোপ্তা হামলায় 2 ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও 3 জন আহত হয়েছে। বৃহস্পতিবার তারা হতাহত হয় বলে শুক্রবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে। নিহত 2 জন হলেন সার্জেন্ট ফার্স্ট ক্লাস ওমর সামগদা এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস সাদিয়া ইয়াকুব দেরাই। এছাড়াও 3 জন সৈন্য আহত হয়েছে। হামাস বৃহস্পতিবার ওই মর্টার হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা বলেছে, গাজা সিটির কাছে জৈতুন এলাকায় একটি সামরিক অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালায়। এর ফলে গাজার স্থল হামলা শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী নিহতের সংখ্যা 314-তে দাঁড়ালো। জানা গেছে, আলেকজান্ড্রনি ব্রিগেডটি বৃহস্পতিবার বিকেলে নেটজারিম করিডোর দিয়ে যাচ্ছিল, তখনই তারা হামাসের গুপ্ত হামলার শিকার হয়। হামাস যোদ্ধারা একেবারে কাছ থেকে তাদের উপর হামলা চালায়। তারা সৈন্যদের দিকে 5টি মর্টার গোলা বর্ষণ করে, এতে 5 জন হতাহত হয়। হতাহতদের উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় ইসরায়েলি বাহিনীকে। পরে ব্যাপক গোলাবর্ষণ করে জটিল এই অভিযান কার্যক্রম তারা পরিচালনা করে। এদিকে রাফার পশ্চিম এবং মধ্য এলাকার আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। তারা সেখানকার আদিবাসীদের সরে যেতে বাধ্য করেছে। কয়েকজন অধিবাসী জানিয়েছে, গত 2 দিন ধরে ইসরায়েলি হামলার গতিবেগ বেড়ে গেছে। রাফার সাবুরা এলাকায় এক অধিবাসী জানান, রাফার বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ এখন ইসরায়েলি ট্যাঙ্ক বাহিনীর হাতে। উপকূলীয় এলাকায় বসবাসরত বেশিরভাগ লোক এখন খান ইউনিস এবং গাজার মধ্য এলাকার দিকে সরে যাচ্ছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আর্মেনিয়ার। ফিলিস্তিনকে শুক্রবার সকালে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণা রুশ তার সংবাদ সংস্থা প্রকাশ করেছে। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে গাজা যুদ্ধবিরতির এবং কোনো পূর্ব শর্ত ছাড়াই পণবন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আর্মেনিয়া। বিশেষ করে আজারবাইজানের সাথে উত্তেজনা যত বাড়ছে, আর্মেনিয়া ইরান সম্পর্ক ততই ঘনিষ্ঠ হচ্ছে। এই প্রেক্ষাপটেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে দেশটি। উল্লেখ্য, 2023 সালে আজারবাইজান সীমান্তে আর্মেনিয়ার এলাকায় ইরানি সৈন্যদের শনাক্ত করার দাবি করে বেশ কয়েকটি সূত্র। এক প্রতিবেদনে বলা হয়, ইয়েরেভেনে নীল মসজিদ ব্যবস্থাপনার জন্য ইরান তাদের প্রতিনিধি পাঠিয়েছে। আর্মেনিয়া ইরানি শাসনের সময় মসজিদটি নির্মাণ করা হয়েছিল। অন্যদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যকার মতবিরোধ তীব্র আকার ধারণ করেছে। আবার আজারবাইজানের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, আরব লীগের পর্যবেক্ষক হচ্ছে আর্মেনিয়া, আর এই লীগের একটি সদস্য রাষ্ট্র হল ফিলিস্তিন। পাকিস্তানের থানায় আগুন, পর্যটককে টেনে নিয়ে হত্যা। ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় 36 বছর বয়সী এক পর্যটককে পুলিশ স্টেশন থেকে টেনে নিয়ে হত্যা এবং দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। রাজধানীর ইসলামাবাদ থেকে 280 কিলোমিটার দূরে অবস্থিত সোয়াত জেলার জনপ্রিয় পর্যটন শহর মাদিয়ানে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনা ঘটে। মাদিয়ান শহরে পুলিশ ওই ব্যক্তিকে রক্ষার চেষ্টা করে ব্যর্থ হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনকে অবমাননা করার অভিযোগ আনার পর জনগণ জড়ো হয়েছিল বলে জানা গেছে। পাকিস্তানে ধর্ম অবমাননা করার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হতে পারে। এ ধরনের অভিযোগের পর দেশটিতে দাঙ্গা বা অভিযুক্তকে পিটিয়ে হত্যা একটি সাধারণ বিষয়। কোরআনের পাতা পোড়ানোর অভিযোগে গত মাসে একজন খ্রিস্টান ব্যক্তি হামলার শিকার হয়েছিল। এর কিছুক্ষণ পরে তিনি মারা যান। সোয়াতের পুলিশ কর্মকর্তা জানিয়েছে, নিহত ব্যক্তি পাঞ্জাবের শিয়ালকোটের বাসিন্দা। তার বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ আনা হয়েছিল। তবে লোকটি কি বলেছে তা স্পষ্ট নয়। তার পরিচয় প্রকাশ করা হয়নি। একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, মাদিয়ানের প্রধান বাজার থেকে পুলিশ লোকটিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়েছিল, কিন্তু জনগণ তাকে হস্তান্তর করার দাবি তোলে। সর্বশেষ ঘটনার ভিডিও পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভের জন্ম দিয়েছে। ফুটেজে দেখা যায় লোকটির দেহ রাস্তায় প্যারেড করে নিয়ে যাওয়ার পর আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ নিশ্চিত করেছে ওই পর্যটক অগ্নিদগ্ধ হয়েছে এবং এই ঘটনায় প্রায় 11 জন আহত হয়েছে। মালাকন্দ বিভাগের আঞ্চলিক পুলিশ প্রধান মোহাম্মদ আলী
গন্ডাপুর অভিযোগ করে বলেছেন, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধারের পর স্থানীয় মসজিদ থেকে মানুষকে জড়ো হতে উৎসাহিত করা হয়েছে। ওই ব্যক্তি গ্রীষ্মের জনপ্রিয় সোয়াত উপত্যকা বেড়াতে গিয়েছিল বলে জানা গেছে। এছাড়া আহতদের মধ্যে 8 জন পুলিশ সদস্য রয়েছে বলেও তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এদিকে সোয়াত অঞ্চলের পুলিশ কর্মকর্তা ডক্টর জাহিদুল্লাহ বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ লোকজনকে ছত্রভঙ্গ করতে এবং অবরুদ্ধ রাস্তাগুলো খালি করতে পুলিশ একটি সমন্বিত প্রচেষ্টা চালিয়েছে। থানা ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনায় জড়িত শত শত মানুষের বিরুদ্ধে হামলা করেছে, যার মধ্যে অনেকেরই বয়স 13 বছরের মতো। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার পর থেকে ওই অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রেখেছে।